ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে তৎপর হয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। তবে আমেরিকাকে সঙ্গে নিয়েই এটা করতে চান তারা। এ লক্ষ্যে 4 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রায় 2 ঘন্টা সম্মেলন চলে। সেই আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। ইউক্রেন যুদ্ধ ও এতে ইউরোপের নিরাপত্তা সংখ্যা প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি একটু কোট করি, আমরা এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে রয়েছি। এটা কথা বলার কোনো সময় নয়। স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ ও একসঙ্গে কাজ করার এবং পদক্ষেপ নেওয়ার সময় এটা। ইতিহাস আমাদের একটা কথা বলে, ইউরোপের কোথাও যদি সংঘাত চলতে থাকে তা একদিন সবার দুয়ারে ধাক্কা দেবে। অর্থাৎ ইউরোপের এই সংঘাত পুরো পৃথিবীকে নাড়া দেবে বলে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এদিকে মঙ্গলবার থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কার্যকর হতে যাচ্ছে বহুল আলোচিত মেক্সিকো কানাডার উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এবারে স্পষ্ট করেছেন কোনো কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত বদল হবে না, যেটি আমরা দেখেছিলাম যে আগের বার 1 মাস বেড়েছিল, এবং একই সঙ্গে চায়নার উপরও বাড়তি 10% শুল্ক আরোপ করা হবে। একই সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া দেওয়া প্রেসিডেন্টের একটি পোস্টে। তিনি ক্রিপ্টো স্ট্র্যাটেজিক রিজার্ভ করার ঘোষণা দিয়েছেন, আর তাতেই হু হু করে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম। অন্যদিকে বাংলাদেশের প্রসঙ্গে যদি আমরা আসি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে USAIDর $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের 2 জন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার অভিযোগটি সত্য নয়। আজকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে তারা এই বিষয়ে অনুসন্ধান করেছে এবং সেটি বিজ্ঞপ্তি আকারে তারা উল্লেখ করেছে। এসব বিষয় নিয়ে আলোচনা করব TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ, সেটি হলো ইউরোপ আলাদা করে বৈঠক করেছে। অনেকটা ধাক্কা খেয়ে তারা শেষ পর্যন্ত এই কাজটা করেছে, যদিও তারা অনেকেরই জানার কথা ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে থেকেই বলছিলেন ন্যাটো নিয়ে। তিনি বলছেন ন্যাটো ব্যাপারে নানা অভিযোগ জানাচ্ছিলেন। তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি মিউনিক নিরাপত্তা কাউন্সিলে গিয়ে ইউরোপের গণতন্ত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছেন, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথারীতি সবসময় ইউরোপের ডিফেন্স খাতে যে খরচ সেটি নিয়ে কথা বলছিলেন, যে ইউক্রেন এই সমস্যাটি ইউরোপের সমস্যা ছিল, কিন্তু এটি আমেরিকার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমেরিকার অর্থায়নে, আমেরিকার অস্ত্রে এতদিন যুদ্ধটি চলেছে, তাই তিনি এখন রিটার্ন চান। অর্থাৎ এতদিন তিনি এই যুদ্ধে আমেরিকা বিনিয়োগ করেছে, এখন বিনিয়োগের রিটার্ন তিনি চান। খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে গেছে। এক ধরনের যেটিকে নজিরবিহীন বলা হচ্ছে, যে এ ধরনের ঘটনা কোনো ডিপ্লোমেসিতে এর আগে হয়নি। আমরা সবাই দেখেছি, আপনিও দেখেছেন নিঃসন্দেহে শুক্রবার কি ঘটেছে। তার প্রেক্ষিতে ইউরোপের নেতারা বৈঠক করেছে, তারা এখন আত্মনির্ভরশীল হওয়ার কথা বলছে, কতটা সম্ভব হবে এবং এই আলোচনাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এখন ইউরোপ তো বলছে তারা নিজেরা 1 মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব জানাচ্ছে, নানা কিছু, কিন্তু আমেরিকাকে বাদ দিয়ে শেষ পর্যন্ত কত দূর যাবে এই শান্তি আলোচনা? আপাতত সেরকম যাবে না। এখন যেটা মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে 1 মাসের যেটা বললেন, সেটা ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো প্রস্তাব করেছেন যে আপাতত 1 মাসের একটা যুদ্ধবিরতি, তাও একেবারে সার্বিক যুদ্ধবিরতি না, সীমিত যুদ্ধবিরতি। যাই হোক, সেটার কথা উনি বলেছেন এক, এবং তারপর সেটাকে ভিত্তি করে, সেটাকে উপজীব্য করে ফার্দার এটা এক্সটেন্ড করা এবং শান্তি চুক্তিতে মানে উপনীত হওয়া, ওই যুদ্ধ শেষ করে দেওয়ার জন্য উপনীত হওয়া। সেটার জন্য ইউরোপীয় নেতারা আপাত দৃষ্টিতে এটা বুঝতে পারছেন, এবং যেটা বলা হচ্ছে যে মানে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং এর কথা, যেটাকে ডিজাস্টার ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে, অনেকেই 2 পক্ষকে সমালোচনা করছেন। সেইটার পরিপ্রেক্ষিতে একেবারে নাড়া দিয়েছে ইউরোপিয়ান দেশগুলোকে। সেই জন্য তড়িঘড়ি করে ব্রিটেনের প্রধানমন্ত্রী একটা ইউরোপিয়ান দেশগুলোর সামিট ডেকেছিলেন। সেখানে ইউরোপের সব গুরুত্বপূর্ণ দেশের অনেকগুলো দেশের প্রধানরা এসেছিলেন,
কয়েকটি দেশের প্রেসিডেন্ট, কয়েকটি দেশের প্রধানমন্ত্রী এসছেন, ইউরোপিয়ান কমিশনের চিফ ছিলেন, ইউরোপিয়ান মানে কমিশন চিফ এবং ন্যাটোর প্রতিনিধি এসেছিলেন। তো ফলে একটা মানে খুব গুরুত্বপূর্ণ মিটিং সেখানে হয়েছে এবং তারা সবকিছু জানেনও এবং স্টাডি করে তারা এইটাতে উপনীত হয়েছেন যে 4 দফা প্রস্তাব উত্থাপন করেছেন। এইটার সম্পর্কে ওই মিটিং শুরু হওয়ার আগে এবং পরে মিলি স্টারমার এবং সম্ভবত ম্যাকো প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার লোকজনের সাথে কথাবার্তা বলেছেন। তাকে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যখন এখানে আসেন, দুইজনই ট্রাম্পের ইগোকে ওনারা জানেন, তাকে তৈলমর্দন মতো করেছেন, তাকে খুশি করে কথাবার্তা বলার চেষ্টা করেছেন। তার সাথে যখন দ্বিমত প্রকাশ করেছেন মাকো, তারপরও তিনি খুব ভদ্রভাবে সংযতভাবে সেটা কথাবার্তা বলেছেন, কিন্তু তার সম্পর্কে তাদের ধারণা আছে যে তিনি খেপে গেলে কি হতে পারে। একটা খেপে গেলে দুটো দিক আছে, একটা হচ্ছে যে পুরো ইউরোপের এই যে গত 80 বছর পর্যন্ত তৃতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইউরোপের ডিফেন্সের জন্য ন্যাটোর মাধ্যমে ন্যাটোটা স্থায়ী মানে একটা নিরাপত্তা দিয়ে এসছে রাশিয়ার বিরুদ্ধে তাদেরকে। ফলে এখন প্রথম সোভিয়েত ইউনিয়ন, তারপর রাশিয়ার বিরুদ্ধে, এখন যুক্তরাষ্ট্রই প্রকৃতপক্ষে রাশিয়াকে মোকাবিলা করার জন্য রাশিয়ার চাইতেও আরো পাওয়ারফুল শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। দুঃখজনক ভাবে ইউরোপও বিশাল একটা মহাদেশ, তাদের ইকোনমি বিশাল, পৃথিবীর 3য় বৃহত্তম বাজার তারা, কিন্তু আনফর্চুনেটলি মানে প্রতিরক্ষার দিক থেকে, সামরিক দিক থেকে তারা রাশিয়ার সমকক্ষ নয়, যুক্তরাষ্ট্রের তো সমকক্ষ নাই। ফলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছাড়া মানে ইউরোপের কোনো একটা দেশে যদি রাশিয়া আক্রমণ করে, মানে তারা সবাই মিলে যে সেটাকে মোকাবিলা করতে অনেক হিমশিম করতে হবে, হেরেও যেতে পারে তারা। একটা দেশ একটা এলাকা হঠাৎ রাশিয়া দখল করেও নিতে পারে। কিন্তু রাশিয়ার জন্য এবারে ইউক্রেনের যুদ্ধটা একটা শিক্ষা হয়েছে। ইউক্রেন কোনো একটা মিলিটারি পাওয়ার না, কিন্তু সেই ইউক্রেনে তারা ভেবেছিল প্রথমেই রাজধানী দখল করে নেবে, কিয়েভ দখল করতে পারেনি আকস্মিক আক্রমণ করা সত্ত্বেও। তখন তারা পশ্চিমারা তাদেরকে আগে থেকে অস্ত্র দেয়নি এবং মানে ইউক্রেনের বা উক্রেন সম্ভবত উচ্চারণটা প্রকৃত, উক্রেনের লক্ষ লক্ষ লোক মারা গেছে, লক্ষ লক্ষ লোক রাশার মারা গেছে, লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে। এই যে তাদের মারা গেল, তাদের অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তাদের খরচা হয়ে গেছে, তারপর নতুন ভাবে আরো জোরে সোরে তারা উৎপাদন করছে। এটাতে তারা নর্থ কোরিয়া থেকে, উত্তর কোরিয়া থেকে অস্ত্র আমদানি করছে, উত্তর কোরিয়ায় জনবল আমদানি করছে, মানে ইরান থেকে তারা কিছু অস্ত্র নিতে বাধ্য হয়েছে। ফলে তারাও একটা ধাক্কা খেয়েছে। তো এটা একটা দিক। বলে একবারে ইউরোপ অসহায় অবস্থায় পড়েছে ঠিক তা না, কিন্তু তারা এই আটলান্টিক মানে যে চুক্তি, যে নিরাপত্তা চুক্তি, ন্যাটো এটাকে শেষ করে দিতে চায় না। এখনো তারা যুক্তরাষ্ট্রকে তারা ভাবছে যে আর মাত্র 4 বছর ধরা যাক ইনি প্রেসিডেন্ট আছেন, এরপর ইনি নাও থাকতে পারেন, এবং তার মতো আরেকজন লোক আমেরিকার প্রেসিডেন্ট কত দশক পরে হবে তার ঠিক নেই। ফলে মোটামুটি ভাবে তাকে প্ল্যাকেট করে তেল দিয়ে তার ইগোকে মানে শান্ত করে যদি এই চুক্তিটা বহাল রাখা যায়, তাহলে ইউরোপিয়ান দেশগুলো যেই পরিমাণে, যদি যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নেয় তাদের সমর্থন থেকে, তাহলে ইউরোপকে এখন তারা 2.5% মতো অ্যাভারেজ করছে। যুক্তরাজ্য বলছে তারা 3% পর্যন্ত তাদের জিডিপিতে যাবে, ইউরোপিয়ান অন্য দেশগুলো 2.5% বা তারও কম এভারেজ। আর একটা দেশ আছে বোধহয় 5% করছে, সম্ভবত পোল্যান্ড, আমি ভুলে গেছি। যাই হোক, 10% করেও তারা হিমশিম খাবে রাশিয়ার মোকাবিলা করার জন্য নিজেদেরকে যদি প্রস্তুত করতে হয়। ফলে যতদিন সেটা করতে না হচ্ছে ততদিন তাদের অর্থনীতির জন্য সেটা একটা ভালো হবে, নতুবা তাদের অর্থনীতি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়বে। তো এই কারণে তারা একটা মানে নাজুক পরিস্থিতি আছে, এবং তারা যে 4 দফা ওখানে তৈরি করছে সেটা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মানে তাকে
অনুরোধ করে, তাকে আবেদন করে, তার ইগোকে তেল দিয়ে এগুলা করে তাকে প্রশান্ত করে চেষ্টা করার চেষ্টা, কিন্তু তারা কতগুলো ব্যাপার, এমনকি ইউকের প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা তিনি বলছেন, একটা ডিফারেন্ট ইকুয়েশনের মুখোমুখি আমরা এসে গেছি। তার মানে তিনি একটা সতর্কবাণী উচ্চারণ করছেন যে আমরা এখন যুক্তরাষ্ট্রের সমর্থনটা আর আমরা একেবারে ধরেই নিতে পারছি না, এইটা ইনডাইরেক্ট গ্রান্টেড একটা। না, এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলছিলেন যে সবচেয়ে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, সেটা তো, ফলে তারা এটার জন্য মানসিকভাবে প্রস্তুত। এই মিটিংটা তারও একটা ব্যাপার, এই একটা। আরেকটা হচ্ছে আপনার তাদের মানে বাজেট তো বাড়াতে হবে। আরেকটা হচ্ছে তারা আপাতত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্ল্যাকেট করে যদি তাকে রাজি করাতে পারেন, কিন্তু ইউক্রেনে যুদ্ধবিরতির ব্যাপারে মানে শান্তি চুক্তির ব্যাপারে তারা কিন্তু যতই বলুন না কেন তাদের কিছু শর্ত আরোপ করেছেন তারা। সেটা ভদ্রভাবে, শান্তভাবে, সংযতভাবে তারা বলবেন, কিন্তু সেটা কি? সেটা হচ্ছে যে রাশিয়ার কাছে ক্যাপিচুলেট করে না, যে এই সমস্ত এলাকা ইউক্রেনের দখল করে ফেলেছে সেটা কোনো কথা এমনি ছেড়ে দেওয়া, এই একটা। 2 নম্বর হচ্ছে তাদের থেকে কমিটমেন্ট আদায় করতে হবে, যেই পয়েন্টগুলোর ভিত্তিতে শান্তি চুক্তি হবে সেটা তারা সম্মত হতে হবে, এবং যুক্তরাষ্ট্র সেটা যেন গ্যারান্টার হয়। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যগুলা ন্যাটোর সদস্য হিসাবে না, ইন্ডিভিজুয়াল ইউরোপিয়ান রাষ্ট্রগুলো সেখানে মানে তাদের সৈন্য দেবে, ফ্রান্স দেবে, ইউকে দেবে, অন্যান্য আরো কয়েকটা দেশের সাথে কথা হচ্ছে, তারা দেবে, ঠিক আছে আমরা দেব, আপনারা সৈন্য দিন বা না দিন, গ্যারান্টর হিসাবে আপনারা না থাকলে রাশিয়া এটা ইতিমধ্যে আগের তারা যখন ক্রিমিয়া দখল করে, ক্রিমিয়ার পরে দুটো চুক্তি হয়েছিল, মিনস্ক 1 মিনস্ক 2, রাশিয়া দুটোই ভঙ্গ করে ফেলল। ফলে রাশিয়াকে একেবারে যুক্তরাষ্ট্র যদি গ্যারান্টার না হয় ওইটা, তাহলে রাশিয়া এটা ভঙ্গ করার সমূহ সম্ভাবনা আছে। এই সমস্ত আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে নিঃসন্দেহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চেয়েছেন এবং তিনি উদ্যোগ নিয়েছেন। এর আগে জো বাইডেন কিংবা আগের প্রশাসন সেই উদ্যোগটা নেয়নি কিংবা কার্যকর করতে পারেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে একটা জায়গায় প্রশংসার অন্তত সুযোগ আছে, যে তিনি এই যুদ্ধটা আন্তরিকভাবে বন্ধ করতে চেয়েছেন, যেভাবে হোক বন্ধ করতে চেয়েছেন। ইউক্রেনও চায় যুদ্ধটা বন্ধ হোক, ইউরোপও চায় যুদ্ধটা বন্ধ হোক, সবারই তো উদ্দেশ্যটা সৎ। তাহলে এই সৎ উদ্দেশ্যের জায়গাটা ঠিক রসায়নটা কোন জায়গায় গিয়ে এটা আসলে মিলছে না? অর্থাৎ যেখানে এই যুদ্ধটা বন্ধর ব্যাপারে তারা সবাই নীতিগতভাবে চান, সবাই যদি চান, হচ্ছে না কেন? মানে কোথায় গিয়ে তারা একসাথে বসতে পারছে না? ইগোর কথা বলছিলেন, সাইকোলজিক্যাল বিষয়গুলো বলছিলেন, সেটা কি বড় বাধা হচ্ছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা উল্লেখ করা উচিত ছিল। সেটা হচ্ছে যেই দেশ আক্রান্ত হলো, আপনি আলোচনা করছেন আক্রান্তকারীর সাথে আরেকটা বড় শক্তি, মহাশক্তি হিসাবে। আক্রান্তকারী দেশের প্যাট্রন আপনি, কিন্তু আক্রান্তকারী দেশকে কোনো ইনভলভ করছেন না। আপনি কি কি পয়েন্ট তার সাথে আলোচনা করছেন সেটাও তাকে জানাচ্ছেন না, এই এক। আর যে মহাদেশ ওই আক্রান্ত ব্যক্তিকে সমর্থন করছে, রাষ্ট্রকে, এবং আক্রান্তকারীকে নিন্দা করে আসছে, তার বিরুদ্ধে তারা অস্ত্রশস্ত্র দিয়ে আসছে, তাদেরকে আপনি রাখছেন না। তারা ন্যাটো আপনার সাথে একটা সামরিক চুক্তিতে আছে, তাদেরই ওই অঞ্চলের একটা দেশকে আক্রমণ করছেন না। ইউরোপকে আপনি আপনার ন্যাটোর বন্ধুদেরকে এটাতে জানালেন কি নিয়ে আপনি কথাবার্তা বলছেন, আপনি একেবারে সম্পূর্ণ আলাদাভাবে আক্রান্তকারীর সাথে আপনি যুদ্ধ করছেন। এইটা হচ্ছে বিরাট ব্যাপার। এইখানেই আপনার ট্রাস্টের, কনফিডেন্সের ডেফিসিট দেখা দিয়েছে। নতুবা এটা খুবই ভালো। আপনার আরেকটা সাথে আমি বলেছিলাম আজকে, আরেকটা পুনরুক্তি করছি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেন আক্রমণ হওয়ার কয়েক সপ্তাহের ভিতরে, সম্ভবত দ্বিতীয় সপ্তাহে সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন রাশিয়াকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া আমাদের এই যুদ্ধের প্রধান লক্ষ্য। তারা রাশিয়া তো চেয়েছিল একটা গ্যারান্টি যে ইউক্রেনকে আপনারা ন্যাটোতে নেবেন না, এই গ্যারান্টিটা তারা চেয়েছিল। সেটা ইউক্রেন যাতে না দেয় এবং ন্যাটো যেন না দেয়, এইটার সিদ্ধান্ত তারা নিয়েছে, তাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশে কি করবে না করবে আমরা সেই গ্যারান্টি দেবো না, তার সভরেন রাইট। এই কথা বলে ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার পথ তারা খোলা রেখেছেন, অ্যাজ এ ম্যাটার অফ অফার পর্যন্ত ছিল।
এই কারণে রাশিয়া সেই দেশ আক্রমণ করেছে, ফলে তাদের এজেন্ডা ডিফারেন্ট ছিল, বাইডেন সরকারের এজেন্ডা ডিফারেন্ট। এই ক্ষেত্রে মানে আপনি প্রশংসা করতে পারেন ট্রাম্পের নীতি, তিনি চান না ওইটা যুদ্ধ হোক, তিনি বহু লক্ষ লোক মারা গেছে, ইউক্রেন ধ্বংস হচ্ছে ইত্যাদি অনেক ভালো ভালো কথা বলছেন। তিনি যদি ইউক্রেনকে ইনভলভ করতেন, ন্যাটোকে অন্তত, ন্যাটোর কিছু দেশকে আনুষ্ঠানিকভাবে, ন্যাটোকে না হলে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদেরকে কিছুটা গুরুত্ব দিচ্ছেন, তাদেরকে আগে ভাগে কিছুটা জানাতেন কি সব কথাবার্তা হচ্ছে, কি সব পয়েন্ট হচ্ছে ইত্যাদি, এবং এটা আগে ভাগে না বলতেন যে মানে ইউক্রেনের, তার প্রতিরক্ষা মন্ত্রী ওখানে গিয়ে অগ্রিম বলে এসছেন যে ইউক্রেনের যে সমস্ত এলাকা রাশিয়া দখল করে নিয়েছে সেগুলা সম্ভবত সে ফেরত নাও পেতে পারে এই একটা। এবং ট্রাম্প সাহেব নিজে সম্ভবত কয়েক সপ্তাহ আগে বা কয়েক মাস আগে আরেকটা কথা বলে রেখেছেন প্রেসিডেন্ট হওয়ার আগে বা পরে, যে মানে একদিন ইউক্রেন রাশিয়ার হয়ে যেতে পারে। ফলে এই সমস্ত এই মানে ট্রাস্ট ডেফিসিটের একটা অত্যন্ত সলিড ভিত্তি তৈরি হয়েছিল বলে এই পরিস্থিতি একটা। আদারওয়াইজ মানে যুদ্ধবিরতি হওয়া উচিত, শান্তি চুক্তি হওয়া উচিত, এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় স্টেপস। এবং এটা যদি সদিচ্ছার সাথে সংশ্লিষ্ট শক্তিগুলোকে ইনভলভ করে এবং মানে কোনো কথাবার্তা ছাড়া অগ্রিম আশ্বাস দিয়ে দেওয়া অধিকৃত এলাকা তারা পেয়ে যাবে, এই ধরনের কথাবার্তা যদি না হতো তাহলে নিশ্চয়ই শান্তি চুক্তির ব্যাপারে কারো আপত্তি থাকতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন আপনি, কারণ একদিকে যেমন বলছিলেন যে আক্রান্তকে বাদ দিচ্ছি আমরা, ইউক্রেনকে বাদ দিচ্ছি, বরং ইউক্রেনের জেলেনস্কিকে কখনো আমরা ডিকটেটর বলছি, তার কারণে যুদ্ধ লেগেছে এই ধরনের কথা বলছি, অন্যদিকে ইউরোপকে বাদ দিচ্ছি। অর্থাৎ পদ্ধতিগত সমস্যার কারণেই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে এটা আটকে আছে। তবে আশা করা যাচ্ছে হয়তো কোনো না কোনোভাবে কূটনৈতিকভাবে আবারও এই প্রক্রিয়াটা সচল হবে। ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ এর আগে বিভিন্ন সময় বলেছিলেন, আজকেও বলছিলেন যে ইউরোপ কখনো আমেরিকার সমান শক্তিতে, অস্ত্রে, অর্থনীতিতে সেই নিশ্চয়তা দিতে পারবে না যে রাশিয়াকে তারা ঠেকিয়ে রাখতে পারবে। নানা বিশ্লেষণ থেকে বলা হচ্ছে যে ইউরোপের জনসংখ্যার কথা যদি বলা হয় 5 বিলিয়ন, এবং যদি জার্মানির কথা বলা হয় যে জার্মানি প্রযুক্তিগতভাবে অস্ত্র তৈরিতে সক্ষম, বেশ এগিয়ে আছে, তার সঙ্গে যদি জাপান, তাইওয়ানকে যুক্ত করা যায়, দক্ষিণ কোরিয়াকে যুক্ত করা যায় ইউরোপের প্রক্রিয়ার সঙ্গে, এবং একই দিকে ফ্রান্স এবং ব্রিটেনের পারমাণবিক অস্ত্র আছে, সবকিছু মিলে তারা চাইলে তাদের অর্থনীতিকে যদি মনে করে যে না আমরা আসলে এই ইউক্রেন ইস্যুতে আমেরিকাকে বাদ দিয়ে করব এই দিক দিয়ে, যে আমরা হয়তো যুদ্ধটা রাশিয়াকে অফার করব বন্ধ করার জন্য, তারা বন্ধ করলে করলো, না হয় আমরা অস্ত্র দিয়ে যাব, অব্যাহত রাখবো ইউক্রেনকে সহায়তা। শেষ পর্যন্ত কি ইউরোপ এখন অনেকেই ফিল করছে, বিশেষ করে আমি যদি একটু পড়ে শুনে আপনাকে, ইতিহাসবিদ টিমোথি স্নাইডার তিনি বলছিলেন যে আমেরিকা কি ভাবছে সেটি নয়, বরং ইউরোপ কি করতে পারে সেটি 2025 সালের সবচেয়ে বড় আলোচনার বিষয়। ট্রাম্পের নীতি শুধু অল্প সময়ের জন্য কাজে দেবে, কারণ কেউ আমেরিকার বিরুদ্ধে যাবে না, কিন্তু ভবিষ্যতে আমেরিকা সরকারের ভাঙন, অকারণ শুল্ক আর মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় মারাত্মক ক্ষতি করবে। আপনার কাছে কি মনে হয় যে ইউরোপ ভিন্ন পথে চলার যে একটা প্রক্রিয়া শুরু করেছে, শেষ পর্যন্ত তারা সেটি ধরে রাখতে পারবে কিনা? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদুল্লাহ ভাইয়ের অ্যানালাইসিস আমি শুনলাম। এটা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার। আপনি যে ইউরোপকে দেখছেন যে আমেরিকার সাথে ন্যাটোর আন্ডারে একটা শক্তি হিসাবে আমেরিকার ডিফেন্স আমব্রেলার মধ্যে আছে, সেই ইউরোপ কিন্তু সেই একই ইউরোপ না। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর দেখেন, এখানে ডিফারেন্ট এথনিক গ্রুপ আছে, ডিফারেন্ট কান্ট্রি আছে। এই যে ইউনিটিটা আমেরিকার জন্য ছিল। আপনি আজকে যদি আপনার যত কথাই তারা বলুক, আমেরিকা যদি ন্যাটো থেকে উইথড্র করে চলে আসে, তখন আপনি গেমটা দেখবেন। আমেরিকার সোলজারদের চলে আসে, তখন দেখবেন জার্মানের সাথে পোল্যান্ডের রিলেশন কি, জার্মানের সাথে চেকোস্লোভাকিয়ার রিলেশন কি, ফ্রান্সের সাথে কার কি সম্পর্ক। ইন্টারনাল যে ইস্যুগুলো হবে, এই ইন্টারনাল ইস্যুগুলোকে আমেরিকা ধরে রাখছে। সুতরাং আমি মনে করি হ্যাঁ, তাদের জনবল আছে, তাদের টেকনোলজি আছে, কিন্তু তাদের রাশিয়াকে ফেস করার জন্য সেই সক্ষমতা এখনো হয় নাই। এটা করতে হয়তো 10 বছর 15 বছর সময় লাগবে, কারণ তারা ধরেই নিয়েছে যে এতদিন যে আমেরিকা তাদেরকে প্রোটেকশন দিবে
সুতরাং তারা ডিফেন্সে খরচ কম করে সেই টাকাটা তাদের ইকোনমিতে ইনভেস্ট করছে। যে ইনভেস্টটা আমরাও করতে পারতাম, আমেরিকাও করতে পারতো, আমেরিকাতে ডিফেন্সে এত খরচ না করে। এবং সেই জিনিসটা আমার মনে হয় সেই জিনিসটা ওইভাবে থাকবে বলে আমার মনে হয় না। তবে আরেকটা কথা, এখানে আমরা এবং আপনার এটা থাকবে কেন? রাশিয়ার সাথে পারপিচুয়াল যুদ্ধে ইউরোপকে জড়াতে হবে কেন? এই যুদ্ধ, ইউক্রেন যুদ্ধের আগে আপনারা দেখেন জার্মানির সাথে ফ্রান্সের কি সম্পর্ক, অত্যন্ত ভালো সম্পর্ক। মানে ওদের অয়েল কিনা, ওদের গ্যাস কিনা, নর্থ যে পাইপ লাইন করা, তাদের একটা ভালোই সম্পর্ক ছিল। এই ইউক্রেন দিয়া এই সম্পর্ক তাদের খারাপ হলো, এবং এই জিনিসটা শুরু হয়েছে 2014 এবং তার আগ থেকে, যে ইউক্রেনকে ন্যাটোতে নিয়ে আসা। আমরা ওই যুক্তিতে এখন আর যাবো না, ওটা কিন্তু ঠিক যুক্তি হয়নি। আমরা যেরকম কিউবান ক্রাইসিসকে আমরা সমর্থন করি নাই, সেইভাবে রাশিয়াকে একটা ছাড় দেওয়া দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে আমার তো অধিকার আছে, অফকোর্স এটা তো একদম সত্যিকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তো দেখি এটা সব সময় এরকম কাজে লাগে না। আর 2 নম্বর হলো আপনার প্রাইম মিনিস্টার অফ ইউকে যে কাজটা করেছে, ইউকে এবং ইউনাইটেড স্টেটস, আমি মনে করি ইউকের 100% ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নাই। ইউকের ফরেন পলিসি ইজ অ্যালাইন্ড উইথ আমেরিকান ফরেন পলিসি। উই আর জয়েন্ট বাই দি হিপ। সুতরাং প্রাইম মিনিস্টার স্টারমার যে জিনিসটা করেছে, আমার মনে হয় না সে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি করেছে। তার সাথে একটা কনসালটেশন হয়তো হোয়াইট হাউসে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে। এবং এই আলোচনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে একমাত্র ব্রিটেনই কমিটমেন্ট করেছে লোন দেওয়ার জন্য 1 বিলিয়ন 2 বিলিয়ন অলমোস্ট, জি হ্যাঁ, লোন দেওয়ার জন্য লোন, কিন্তু অন্যরা কেউ কোনো কমিটমেন্ট করে না, রাইট? আর রাশিয়া এখান থেকে বলেছে যে ইউরোপিয়ান কোন সোলজারকে যে হিসাবে, নিরাপত্তা হিসাবে তারা ওখানে দেখতে চান। ওটা অবশ্যই একটা নেগোসিয়েশনের ব্যাপার হবে। এবং ইউরোপ বলছেও যে আমরা যদি ওখানে যাইও, কিন্তু এয়ার ডিফেন্সটা কিন্তু আমেরিকাকে দিতে হবে। সে এই জিনিসগুলো আমাদের বিচার করতে হবে। যুদ্ধটা তাহলে এখানে শুরু হলো কেন? যুদ্ধ যদি না হয়, যুদ্ধ হলে বড় বড় ইকোনমি গুলো যুদ্ধতে থ্রাইভ করে। কারণ হলো যুদ্ধে যে অস্ত্র তৈরি করে, যে ফ্যাক্টরি গুলা, যে ইন্ডাস্ট্রি গুলা, ওরা মানি মেক করে। যুদ্ধ করে না আপনি আর মোহাম্মদুল্লাহ ভাই, অস্ত্রটা সাপ্লাই দিব কিন্তু আমি। যুদ্ধটা করতেছেন আপনারা, টাকাটা কিন্তু আমার কাছে ইভেন্চুয়ালি ফিরে আসবে, রাইট? এই জিনিসটা আর কি আমি এবং এর আগে আমাদের যে দুইটা মোহাম্মদুল্লাহ ভাই একটু বলেছিলেন যে ওই দুইটা কোল্ড ওয়ারের পরে যে এই ট্রেন্ডটা, যে রাশিয়াকে এবং চায়নাকে কন্টেইন করতে হবে। রাশিয়াকে কন্টেইন করার জন্য এটা একটা বড় একটা অস্ত্র হলো ইউক্রেন, যার জন্য আমরা পুক করেছি ইউক্রেনকে ন্যাটোতে আসার জন্য। যুদ্ধটা কিন্তু ওই কারণে, যুদ্ধটা কিন্তু এই জিনিসটা বুঝতে হবে আমাদের দর্শকদের। সো এতে করে যুদ্ধটা চলুক, মরুক ইউক্রেনেররা, মরুক রাশিয়ারা, কিন্তু রাশিয়াকে তো উইক করা হবে। এবং যুদ্ধটা চলতে থাকলে আমরা অস্ত্র বিক্রি করবো। মোটামুটি রাশিয়াকে ব্যস্ত রাখা হলো, যাতে রাশিয়া সেন্ট্রাল এশিয়ার দিকে অন্যদিকে হাত বাড়াতে না পারে। বুঝতে পারছেন? 1 2 নম্বর, ওইদিকে তাইওয়ানকে দিয়ে চায়নাকে কন্টেইন করা, একটা টেনশন ক্রিয়েট করে একটা রাখা, যাতে চায়না ফুল ফ্লেজেড যে ওয়ার্ল্ডে যেভাবে ইকোনমিক স্প্রেড করতেছে ওটা যেন করতে না পারে। মিলিটারিতে যেন অনেক খরচ করে, খরচ করলে তো ডেভেলপমেন্টে কম খরচ করতে হবে। এগুলা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি। আপনার ন্যাশনালিস্টিক হলে আপনি ওইভাবে আপনি করবেন। এবং সেভাবে আমি মনে করি যে ইউরোপ এখনো তৈরি না ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। এবং আমেরিকা, মাইনাস আমেরিকা ইন ইউরোপ, I don't see a peaceful Europe. It can have spreaded like anything. আপনি দেখলেন ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে চলে গেছে, কারণ ইউকে থাকতে পারে না, সেখানে অন্য দেশের একটা ইনস্টিগেটর ছিল। তো এটা আমি মনে করি ইট ইজ নট ইজি ফর দেম। এবং তারা তো আমার মনে হয় it's not that we have 40-45,000 soldiers in Germany. They are begging to be there. জার্মান ওখানে এক পর্যায়ে ডমিনেট করতে পারে, মাইনাস আমেরিকা ডমিনেট করতে পারে, তখন দেখবেন ওদের হ্যাজিমনি, আবার ইন্টারনাল হ্যাজিমনি শুরু হয়ে যাবে। মানে দখল করা, এই করা, শেখা। আমার সম্ভব আমেরিকা ছাড়া ওখানকার যে একটা সমস্যা, ইউরোপটাকে একত্রে রাখাটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে বললে আমি মনে করি ওটা ইউরোপের জন্যই দরকার। এবং আমার মতে এই ইউক্রেন লোকগুলা মরতেছে, এই ইউরোপের লোকগুলা এই যুদ্ধটা বন্ধ করা দরকার। এবং প্রেসিডেন্ট জেলেনস্কি যেটা বলেছে, যে গতকাল আজকেও বলছে যে এই যুদ্ধ শেষ হতে অনেক দিন লাগবে,
Right. রাইট? এই যুদ্ধ শেষ হইতে অনেক দিন লাগবে। আপনি কি ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর পিপল? আলোচনা করেন, জায়গাকে দখল করছে রাশা, ওখান থেকে নেগোসিয়েট করে কিভাবে বের করা যায়। যুদ্ধ অনেক দিন লাগবে, কে লাগবে? আমেরিকা আপনাকে সোলজার দিবে, আপনার টাকা লোন করবেন, আপনার লোক মরবে। এটা আমার কাছে একটু সেলফিশ কথাবার্তা বলে আমার মনে হয়েছে, এবং এটা কিন্তু হোয়াইট হাউস মিক্স একটা দিয়েছে কিন্তু। জি, এবং কিছুক্ষণ আগে হোয়াইট হাউস থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটি হলো যে আমেরিকা ইউক্রেনের জন্য যে মিলিটারি এইডটা দিয়েছিল সেটা তারা স্থগিত ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ জেলেনস্কি অনেকদিন ধরে যুদ্ধ কি নিয়ে করবেন আমরা ঠিক জানি না, অনেকদিন ধরে কিভাবে যুদ্ধটাকে অব্যাহত রাখবেন। সেটাই আমার কথা। সেজন্যই মন্ডলে বল, আপনার সাহায্য নিয়ে আমি চলি, আপনার লোন নিয়ে আমি চলি, আমি সব কিছু করি। আপনি একটু জোরে কথাও বলতে পারেন, যেহেতু আপনি দিচ্ছেন, রাইট? আর তো আমার সেভাবে একটু সংযমী হওয়া উচিত ছিল। এটা যেটা আমরা আগে থেকে শুরু করছি, এটা আমাদের সুযোগ। হোয়াইট হাউস মিক্স যে মেসেজ দিচ্ছে, আমাদের সেক্রেটারি সাহেব, ফরেন সেক্রেটারি মার্ক রুবিও বলছে যে আমরা প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আমরা আবার বসতে পারি এই আলোচনা নিয়ে, শান্তির ব্যাপারটা নিয়ে। কিন্তু তার ডিফেন্স সেক্রেটারি বলেছে সম্ভবত জেলেনস্কির নেতৃত্বে শান্তি সম্ভব নয়। তার মানে হলো রিজিম চেঞ্জের ব্যাপার প্রশ্ন আসতেছে। সুতরাং এটা মিক্স মেসেজ দেওয়া, এটা ইট মে বি প্ল্যান্ড ওয়েতে তাকে একটু দেওয়া। আমার মনে হয় ইউক্রেনের, আমার ভাই, আমি হলো হিউম্যানিটেরিয়ান মানুষ, আমি মানুষের মরণ দেখতে চাই না। হোয়াট এভার মে বি দি রিজন, কম্প্রোমাইজ করো, এটা বন্ধ করো, রাইট? এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার, এবং দুই পক্ষের জন্যই আমার মনে হয়। আমি এটা সাধুবাদ জানাই প্রেসিডেন্ট ট্রাম্প, অন্ততপক্ষে চেষ্টা করছে বন্ধ। হোয়াট এভার মে বি দি রিলেশন, বিভিন্ন কনস্পিরেসি থিওরি এর মধ্যে আছে, হোয়াট এভার মে বি, আমার মনে হয় যুদ্ধটা বন্ধ হওয়া দরকার। আমার মনে হয় প্রেসিডেন্ট বাইডেন অনেক ইন্টারনাল ভালো জিনিস করেছে, কিন্তু আমার এখন আস্তে আস্তে বুঝতেছি যে উনি একজন ওয়ার মঙ্গল লোক। উনি ইউক্রেনের যুদ্ধটা চালাই গেছে, মিডল ইস্টের যুদ্ধটা চালাই গেছে, এবং এই জিনিসগুলো আর কি আমি মনে করি কিছু জিনিস প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্রেডিট দিতে হবে, যে সে চেষ্টা করতেছে বন্ধ করার যেভাবে। শুক্রবারের ঘটনাটা আমেরিকার ডিপ্লোমেসির জন্য একটা কালো অধ্যায় হিসেবে থাকলো, কিন্তু সবকিছু মিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসলে হয়েছে ইউক্রেনই। কারণ ইউক্রেন একটা সুবর্ণ সুযোগ ছিল ইউক্রেনের হাতে। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি ম্যানেজ করে নিয়ে যুদ্ধটা বন্ধ করে নিতে পারতেন, নিঃসন্দেহে ইউক্রেনের যে বিষয়টি আপনি গুরুত্ব দিচ্ছেন, মানুষের প্রাণ বাঁচত। অনেকগুলো মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন করে যদি যুদ্ধটা অব্যাহত থাকে, সেই লাশের সারি হয়তো আরো লম্বা হবে। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই, সেটা হলো যে অনেকেই আশা করছিলেন যে শেষ মুহূর্তে পর্যন্ত হলো একটা নেগোসিয়েশনের কারণে মেক্সিকো এবং কানাডার যে 25% শুল্ক, সেটি হয়তো প্রেসিডেন্ট কোনো না কোনোভাবে দীর্ঘায়িত করবেন, কিন্তু তিনি চূড়ান্ত ঘোষণা দিয়ে দিচ্ছেন। এর আগে 1 মাস সময় দেওয়া হলো, আর কোনো সময় দেওয়া হচ্ছে না, এটি কার্যকর করা হচ্ছে, এবং এটির ইফেক্ট নিয়ে আসলে কি হবে কার্যকর হলে সেটি নিয়ে তো আলোচনা হয়েছে। সাথে যদি একটু যোগ করেন যে ক্রিপ্টোকারেন্সির মার্কেটে যে ঝড় উঠছে, দাম বাড়ছে, সেটি আসলে নতুন কোনো ইঙ্গিত বহন করছে কিনা? দাম বাড়বে, শুল্ক, এটা মানে উনি আর পেছনে আগামীকাল থেকে শুল্ক চালু হয়ে যাচ্ছে। মেক্সিকো এবং কানাডার থেকে যত দ্রব্য যুক্তরাষ্ট্রে পণ্য আসবে সবগুলোর উপরে আমদানি শুল্ক যুক্তরাষ্ট্র 25% করে ধার্য করছে। আর চায়নার উপরে উনি আগের আমলে, ওনার প্রথম প্রেসিডেন্সির আমলে যেটা করেছিলেন, বিপুল পরিমাণে কোনো কোনো আইটেমের উপর 25% বা তার বেশি করেছিলেন। তারপর 10% কিছুদিন আগে, এবারে আরো 10% এডিশনালি উনি আরোপ করলেন। এটা সেটাও আগামীকাল থেকে কার্যকর হচ্ছে। তো এটার কারণে সব অর্থনীতিবিদদের, মানে অধিকাংশ অর্থনীতিবিদদের প্রায় এই অভিমত যে দ্রব্যমূল্য যুক্তরাষ্ট্রে বাড়বে। কি কারণে বাড়বে? যুক্তরাষ্ট্র সরকারের আয় বাড়বে, সরকারের কোষাগারে যথেষ্ট শত শত বিলিয়ন ডলার অতিরিক্ত আসবে, এটা একটা দিক। অন্যদিক হচ্ছে আমদানি উপরে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সেই জিনিসগুলোর, মানে যুক্তরাষ্ট্র ওদের উপরে শুল্ক আরোপ করার কারণে আমদানিকৃত জিনিসের দাম এখানে বাড়ছে, একটা। 2 নম্বর, যুক্তরাষ্ট্র উপরও তারা অতিরিক্ত শুল্ক আরোপ করবে, ফলে যুক্তরাষ্ট্রে যত দ্রব্য আমদানি হবে সেই সবকিছু দাম বেড়ে, সেইটা এট দি এন্ড অফ দি ডে যুক্তরাষ্ট্রের যে সাধারণ মানুষ, সাধারণ জিনিসপত্রের উপরে, প্রতিদিনের নিত্য ব্যবহার্য কনজিউমার গুডস এর উপরে তাৎক্ষণিকভাবে বাড়বে। এছাড়া অন্যান্য দ্রব্যের উপরে যখন পণ্যের উপরে পণ্যের মূল্য বাড়বে, সেটাও শেষ পর্যন্ত
ভোক্তাদের, সাধারণ নাগরিকদের মানে জীবন মানের উপরে বাড়বে, তাদের খরচা বাড়িয়ে দিবে। ফলে যুক্তরাষ্ট্রের জনগণের মানে জীবন ব্যয়, যেটাকে বলে কস্ট অফ লিভিং, এটা অনেক বেড়ে যাবে। 5%, 10% না, হয়তো 15-20% বাড়তে পারে। এইটা একটা দিক। আর একটা হচ্ছে এই এই মিত্র দেশগুলো, যুক্তরাষ্ট্র যখন বলছিলেন যে ফ্যান্টানিল নামে একটা মাদক আছে, সেটা চায়নাতে তৈরি হয়, মেক্সিকো আর কানাডা ওগুলা মাধ্যমে যুক্তরাষ্ট্রের আমদানি করে। ওই দেশগুলো সেগুলা বন্ধ করার জন্য, ওই মাদকগুলো যুক্তরাষ্ট্রে যাতে না ঢুকে সেটাকে রোধ করার জন্য মেক্সিকো এবং কানাডা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, সেই কারণে তিনি এটা করছেন। সেটাই যদি হয় তাহলে দুই দেশ অভূতপূর্ব কড়াকড়ি ব্যবস্থা নেই। কানাডার মাধ্যমে খুব সামান্যই আসে, সেটা যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন মানে অর্গানাইজেশন সেটা হিসাব প্রকাশ করছে। বেশি আসতো মেক্সিকোর সীমান্ত দিয়ে, সেগুলো মেক্সিকো এমন কঠোর ব্যবস্থা নিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তায় সেখানকার মাদকের ব্যবসায় যারা লিপ্ত যে গ্যাংগুলো, তাদেরকে আক্রমণ করার জন্য তারা বিভিন্ন সুযোগ করে দিয়েছে। ফলে এত কিছুর পরেও তিনি এইটার থেকে আর সরে আসলেন না। কিন্তু ঘটনা হচ্ছে এটাই একমাত্র কারণ না, এটা একটা অজুহাত সৃষ্টি করতে। এটা হচ্ছে যে ওই সমস্ত দেশে, যেমন যুক্তরাষ্ট্রে মানে মেক্সিকোতে এখন অনেক কার তৈরি হচ্ছে, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানির কারখানা সেখানে ট্রান্সফার হয়েছে, সেখানে কার তৈরি হচ্ছে। অথবা অনেক যুক্তরাষ্ট্রে যে সমস্ত মানে মোটর ভেহিকেলস তৈরি হচ্ছে, তার অনেক পার্টস এখন মানে কিছু কার, কিছু অটোমোবাইল কানাডায় তৈরি হয়, সবচেয়ে বেশি তৈরি হচ্ছে মানে মেক্সিকোতে। আর যেগুলো তৈরি হয় না সেগুলো অনেকগুলো পার্টস ওই দুই দেশে তৈরি হচ্ছে। এই ধরনের আরো অনেক শিল্প কারখানা। মেক্সিকো সম্পর্কে আমাদের অনেক ধারণা, সেখান থেকে অনেক লোক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসছে, লক্ষ লক্ষ লোক। এটা দরিদ্র দেশ, ময়দাই না, এটা উচ্চ মাধ্যমিক আয়ের দেশ এবং এটা বেশ ডেভেলপড হয়ে গেছে, ভূতপূর্ব ডেভেলপড হয়ে গেছে। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ট্রাম্প মানে সম্ভবত ওবামার আমলে করা হয়েছিল, সেটার কারণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা মিলে, অথবা জুনিয়র বুশের আমলে সম্ভবত হয়েছিল, এবং পরবর্তীতে সেটা আরো উন্নত এবং আরো বাড়ানো হয়েছিল। সেইটার কারণে ওটা একটা প্রায় ডেভেলপ কান্ট্রি বলা চলে। যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে আছে, কিন্তু ডেভেলপ কান্ট্রি। সেই ডেভেলপ কান্ট্রিতে অনেক মানে কলকারখানা হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অনেক কারখানা, সেগুলো তিনি চান যে সব যুক্তরাষ্ট্রে ফেরত আসুক। যুক্তরাষ্ট্রে আসলে একই কারখানা, যে কারখানায় একটা ধরা যাক অটোর দাম এখানে একটা $10,000 বাজারে আসছে, সেইটা কানাডায় তৈরি হলে সেটা হবে 9,000, মেক্সিকোতে তৈরি হয়ে যাবে 7,000, কিন্তু যেই যুক্তরাষ্ট্রে আসবে 10,000 হয়ে যাবে। ফেলিটা আমি একটা আনুমানিক উদাহরণ দিলাম। বলে অনেক এখানে যখন হবে, এখানে শ্রমিকের মানে মূল মজুরি এত বেশি, ওই দুই দেশের কানাডার তুলনায় 25% বেশি, মেক্সিকোর তুলনায় 2-3 গুণ বেশি। ফলে এখানে ব্যয় হবে বেশি, ওভারঅল যুক্তরাষ্ট্রের কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হবে। আমি ওই আগের প্রশ্নে একটা সেন্টেন্স অ্যাড করতে চাই। এই যে তড়িঘড়ি করে উনি ইউক্রেনের যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন, এটার পেছনে আরো একটা সম্ভবত কারণ আছে। সেটা চীনের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা, চীনকে অনেক পেছনে রাখার জন্য, যেটা অনেক পেছনে রাখা। চীন আকস্মিকভাবে তার প্রায় ব্রিডিং বিহাইন্ড হিজ নেক, ব্রিডিং ডাউন হিজ নেক, এইটা তারা সহ্য করতে পারছে না। সামরিক দিক থেকে শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, এই পরিমাণ দ্রব্য যদি সে আরো রপ্তানি করতে পারে, 1 দশকের ভিতরে সে 1 নম্বর হয়ে যাবে মিলিটারিলি, সব দিক থেকে মিলে। ফলে এইটার কারণে তাকে একেবারে ঘোষিত নীতি দেশের, তাকে পেছনে রাখা। রাশাকে যদি আলাদা, রাশা যে একেবারে চীনের সাথে এই মুহূর্তে ঠেকায় পড়ে তাদের বন্ধুত্ব, রাশা চীনের ব্যাপারে তাদের অনেক অভিযোগ আছে, অনেক সংশয় তাদেরও আছে। এবং চিন্তা করে দেখেন, রাশা এতটা নির্ভরশীল এই মুহূর্তে চীনের উপরে, চীনকে তাদের S-400
মানে সফিস্টিকেটেড একটা অস্ত্র, সেটা হচ্ছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। 8টা বিক্রি করেছে চীনে, আর চীনের শত্রু ভারতকে বিক্রি করেছে 4টা। ফলে এমন না যে চীন এবং ভারতকে সফিস্টিকেটেড অস্ত্রশস্ত্র আশা দিচ্ছে। ফলে চীনকে তারা এই মুহূর্তে খাতির করছে, চীন থেকে অনেক সুযোগ নেওয়ার কারণে। ফলে যুক্তরাষ্ট্র যদি এই সুযোগটা করে দেয়, সে চীনের থেকে তার মানে খাতিরটা অনেক কমাবে, এবং যুক্তরাষ্ট্র তখন চীনের উপরে প্রেসার বসাতে রাখার চেষ্টা করবে, তাকে দ্বিতীয় তৃতীয় স্থানে রাখা তার পক্ষে সম্ভব হবে। এইটা সম্ভবত একটা প্রধান কারণ। এটা একটা ভালো কথা বলেছেন, ভালো একটা দিক হতে পারে যে চীনের বিষয়টা মাথায় রেখে আসলে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বটাকে বায়া হচ্ছে। আমরা একটু ডক্টর মহসিন পাটোয়ারি, আমাদের সময় খুব শেষের দিকে চলে আসছি আমরা, সেই কারণে আমরা আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে। সেই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে আপনি পড়েছেন। পড়ার পরে আসলে আপনার সরাসরি প্রশ্ন করি যে আপনার মূল্যায়নটা জানতে চাই, যে তিনি যে কথাগুলো বলছেন, যে তিনি নানা জায়গায় বলছেন যে সময় পাওয়া যাচ্ছে না, সময় হচ্ছে না, কিংবা এখনো অনেক কিছু করতে চাই, সেগুলোতে আসলে করার সময় পাচ্ছি না। অন্য যে কোনো বিষয়ে আপনি এই বিশ্লেষণটা টানতে পারেন, আপনি আপনার বিশ্লেষণটাই সরাসরি শুনবো। রাজনৈতিকভাবে আমরা, আপনারা সবাই বাংলাদেশের জন্ম, বাংলাদেশ থেকে আসছি, আমরা ভেরি কমপ্লিকেটেড ইন পলিটিক্যাল সিনারিও আমাদের রাজনৈতিক দলগুলো। আমি মনে করি উনি যে ছাত্র আন্দোলনের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে, এই সরকার পরিবর্তনের জন্য জনগণ মনে করেছিল যে দীর্ঘ 16 বছর তারা যে এই ধরনের একটা সরকার দেখেছে, এটা একটা পরিবর্তন আসবে, দেশের মঙ্গল হবে। সেই পরিবর্তন করতে গিয়া যে নতুন সরকার আসছে, এখন তাদের যেই, আমি যে ইন্টারভিউতে বুঝতে পেলাম যে ততটুকু সাফল্য ওনারা অর্জন করতে পারেননি। তবে দে আর মুভিং। যেই 3টা মেইন ফ্যাক্টর বাংলাদেশে, একটা হলো ছাত্র সংগঠন, তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আর একটা হলো রাজনৈতিক দলগুলো, আর একটা হলো আমাদের মিলিটারি সিস্টেম। এই 3টা গ্রুপের মধ্যে এখন মনে হচ্ছে যে সমন্বয়টা ছিল, এটা কিছুটা মনে হয় ফাটল ধরছে। এক, ছাত্ররা একটা রাজনৈতিক দল করতেছে, সেই জন্য কিছু কিছু রাজনৈতিক দলের কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কিংস পার্টি করতেছে, আপনি সরকারে থেকে একটা রাজনৈতিক দল করতেছে, বেনিফিটটা নিচ্ছে। ওইদিকে আমরা সম্প্রতি দেখেছি যে আমাদের চিফ অফ আর্মি যে জেনারেল, ওনার কিছু বক্তব্য আমরা শুনেছি, কিছুটা রাজনৈতিক বক্তব্য, কিছুটা ওনার ফ্রাস্ট্রেশন, কিছুটা লোকজন ওনাকে যে অভিযোগ করে বিভিন্ন কারণে। সুতরাং একটা ফ্র্যাকশন হওয়ার চেষ্টা করতেছে। রাজনৈতিক দলগুলো এখন কম্পিটিশনে লেগে গেছে যে নির্বাচন হলে কে আগে আসবে, আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না ন্যাশনাল নির্বাচন হবে। ওরা তাদের নিজেদের স্ট্র্যাটেজিটা খুঁজতেছে, নিজের দলের করতেছে। আমার মনে হয় দেশের যে জিনিসটা, এই জিনিস, এটা কিন্তু কোনো বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকার হলে তোমাদের কোনো কথাই শুনি না। এই সংস্কার আমরা করব, এটা দেশের জন্য ভালো সংস্কারগুলো করে গণভোটে দিয়ে দিব আমরা। গণভোটে পাস হবে, দিস ইজ দি ল, ইউ ক্যানট চেঞ্জ when you come by parliament vote alone, you have to go for গণভোট। এটা বিপ্লবী সরকার না। আমার মনে হয় এই জিনিসটা আমার এখন দিন দিন যত যাচ্ছে, আমার মনে হচ্ছে, আমি বলছিলাম না আমরা বাংলাদেশিরা রাজনৈতিক দলগুলো ব্যাংকের মতো আর কি, আমরা লাভ দিই চতুর্দিকে, ইউনাইট করাটা ভেরি প্রবলেমেটিক। তবে আমি আশা করি যে কিছু কিছু সংস্কারের যে একটু ডিলে হয়েছে, যে উনি যে করে ডিলে হলো, এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে দেশের খাতিরে সেটা করে আসবে। শুধু আওয়ামী লীগকে ব্লেম করে তো এখন লাভ নেই। আওয়ামী লীগ চলে গেছে ক্ষমতা থেকে, এখন আওয়ামী লীগ ক্ষমতা গেছে বল যে তারা ডিসরাপশন করবে, তারা ডিসরাপশন তো করবেই ভাই। 16 বছর তারা ক্ষমতায় ছিল, এখন তারা চাইবে ডিস্টেবিলাইজ করুক, যাতে পাবলিক মনে করে এই আওয়ামী লীগে তো ভালো ছিল, তা আমরা কেন ইয়ে করি। ওটা তারা করবে, কিন্তু আপনারা কি করতেছেন? আপনাদের পুলিশ বাহিনী ইজ নট রিয়েলি ভেরি গুড ইয়েট, তারা এখনো এফেক্টিভ হয় নাই। মিলিটারিকে আপনি দিচ্ছেন, আই ডোন্ট সি মিলিটারি এফেক্টিভ। এই যে শান্তি শৃঙ্খলা যে চলে যাচ্ছে, এর জন্য কিন্তু জেনারেল রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনারা মাঠে আছেন, আপনারা কিভাবে এই যে সন্ত্রাসগুলো হচ্ছে, সন্ত্রাসগুলো আপনারা কন্টেইন করা আপনাদের দায়িত্ব, কিন্তু তারা করতে পারছে না, করে না, এই জন্য যে তারা আবার এই পাকিস্তানি মিলিটারি হইতে চায় না, যে আমাদের দেশের মিলিটারি আমাদের উপরে আবার খড়গহস্ত হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো তো আপনার রাজনীতিতে কঠোর হইতে হবে। শান্তি শৃঙ্খলা যদি আপনি ফিরে আনতে না পারেন, আপনি কিছু ইয়ে করতে পারবেন না।
জিনিসপত্রের দাম যদি কমায় নিয়ে আসতে পারেন, কিছুই আপনি করতে পারবেন না। তবে প্রেসিডেন্ট আমাদের প্রধান উপদেষ্টাকে আমি দেখছি স্বভাব সুলভ ভাবে উনি অত্যন্ত আর কি আশাবাদী। উনি অত্যন্ত আশাবাদী, কিন্তু কতদিন এটা চলবে এবং শেষ পর্যন্ত বলছে যে আপনারা যদি যেটা মানেন সেটা করবো, যেটা মানবেন না এটা হবে না। তার মানে হলো এটা কবে ভবিষ্যতে কি হবে উই ডোন্ট নো। এই পরিস্থিতিতে কোন দিকে যে ভাই দেশ যাবে একটু মনে হয় তার এই ইন্টারভিউতে কিছুটা আচরণগত পরিবর্তন দেখা যাচ্ছে, যেমন তিনি অনেক কিছু অস্বীকার করছেন, মানে স্বীকার করছেন। আগে ইন্টারভিউগুলোতে দেখা যেত যে তিনি স্বীকৃতি দিচ্ছেন, হ্যাঁ সমস্যা আছে, ভুল আছে। এবার তিনি বলছেন না, মোটো এরকম না, হ্যাঁ যেটা বলছে এটা সঠিক নয়, আমরা এই করছি কিছুটা হয়তো, কিংবা সবশেষ যেটাকে হেডলাইন করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের গায়ে দোষ দেয়া। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশে যাই ঘটতো তৎকালীন সরকার বিএনপি জামাতের উপর দোষ দিত, রানা প্লাজা ধসে গেছে সেটাও বিএনপি জামাতের দোষ। এখন সবকিছুই আওয়ামী লীগের উপর দোষ দেওয়ার যে একটা দায় সারা, সেটাই হয়তো এই ইন্টারভিউতে অনেকটুকু উঠে এসেছে বলে মনে হচ্ছে। আমরা একটু বিশ্লেষণ করতে পারলে নিঃসন্দেহে ভালো হতো, কিন্তু সময় একেবারে নেই। আমরা সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে একটু দিতে চাই যে গত সপ্তাহে আপনি বলতে চেয়েছিলেন বাংলাদেশে যে $29 মিলিয়ন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছিলেন, ইউএসএআইডি যে বরাদ্দটা, সেটি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশে এরকম কোনো বরাদ্দ যায়নি, তারা তদন্ত করে বলছে। না, এটা বরাদ্দ গেছে, সেটা যেভাবে উনি বলছেন সেটা না, ওই 2 লোককে মাত্র দেওয়া হয়েছে সেটা না। এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ওই টাকা গেছে, এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে অনেকগুলো সেমিনার করেছে, অনেককে ট্রেন করেছে গণতন্ত্র কিভাবে রক্ষা করতে, এবং বস্তুতপক্ষে এটার মাধ্যমে মানে আমেরিকাপন্থী কিছু লোক তারা তৈরি করেছে, এবং আমাদের দেশে মানে ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। এদের অনেকে আবার যুক্তরাষ্ট্র সফরে এসছে, অনেকে হয়তো গ্রিন কার্ডও পেয়ে গেছে, অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে গেছে। তো এই পৃথিবীর বিভিন্ন দেশে ইউএসআইডি সম্পর্কে যে এখন কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এটা যিনি বন্ধ করে দিলেন, ইউএসএআইডি সম্পর্কে এই দেশেরই মানে তথ্য আছে, এবং ইউরোপিয়ান পত্রপত্রিকার তথ্য আছে যে এগুলো মানে এই দেশের গোয়েন্দা সংস্থার এই দেশের গোয়েন্দা স্বার্থ কাজ করেছে ইউএসএইডের অনেক হেল্প। তেমনি ভাবে বাংলাদেশে গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের প্রশিক্ষণ দেওয়ার জন্য যেটা, এটা হচ্ছে এদের পন্থে কিছু লোক তৈরি করা। এইটা একটা। যাই হোক, এইবারে যে ছাত্র নেতারা মানে ছাত্ররা অভ্যুত্থান করলো, ওই আগের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে দেশে নিশ্চয়ই প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছিল, বিস্ফোরণের মতো মানে যোগ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এমনিতে সেটা হতোই, কিন্তু যারা করেছে পর্দার অন্তরালে, তারা এই মানে বিদেশি সমর্থন পুষ্ট, সাহায্য পুষ্ট, এটা তথ্য, নানা তথ্য বেরিয়ে আসে। এই 10-12 দিন আগে একটা বইতে অনেক তথ্য এসছে, যাই হোক প্রকাশ, ইংরেজিতে একটা বই প্রকাশিত হয়েছে। যাক, এই তথ্যগুলো আসছে, ফলে মানে এই 29 মিলিয়ন দেশে দিয়েছে, এর চাইতে বেশি আরো টাকা এসছে মানে যুক্তরাষ্ট্রের হেল্পের সাথে ইউকে হেল্প করছে, কানাডা থেকেও কিছু টাকা গেছে। এরা একযোগে কাজ করে দিয়ে আমাদের দেশে গণতন্ত্র শিক্ষা দিচ্ছে, আসলে একটা মানে তাদের সমর্থন পুষ্ট একটা গোষ্ঠীর সৃষ্টি করছে। আর ছাত্ররা যে রাজনৈতিক দল করলো, এটা সম্পর্কে এই সামান্য বলে শেষ করছি। 171 নাহিদকে বোধহয় তার চিফ করা হলো। এটা ইলেকশনের ব্যাপারে কি কথা বলেছেন খেয়াল আছে? ইলেকশন যেটা হবে ইন্টারেস্টিং ব্যাপার। ইউনূস সাহেব বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে বা খুব বেশি হলে আগামী বছর জানুয়ারির মধ্যে ইলেকশন হয়ে যাবে, কিন্তু ছাত্ররা যেটা দাবি করেছে ওই দল, সেটা গণপরিষদের নির্বাচন। তার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান তৈরি করার জন্য একটা পরিষদ। সেইটার পরে তখন তার মানে সংবিধান তৈরি যখন হবে, তখন কিন্তু এই সরকার ক্ষমতায় থাকবে। সংবিধান তৈরি শেষ হওয়ার পরে আরেকটা নির্বাচন হবে, মানে জনপ্রতিনিধিত্ব, পার্লামেন্টের, রেগুলার পার্লামেন্ট, সংসদের, তারপরে নতুন সরকার। ফলে এটা নিয়ে যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জানে যে নির্বাচন হলে তারাই প্রধান দল হিসেবে ক্ষমতায় যাবে, এখন আওয়ামী লীগ ফিল্ডে নাই, তারা এখন সেই জন্য আতঙ্কিত, তারা সেই জন্য চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত এরা গণপরিষদের নির্বাচন দিতে পারবে কিনা ওদের আন্দোলনের মুখে, সেটা এখন প্রশ্ন সাপেক্ষ। তবে ছাত্ররা ক্ষমতার থেকে একজন 3 দিন আগে রিজাইন করে তিনি দলের চিফ হয়ে গেলেন। তার মানে সরকারের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে
এরা কাজ করছে এবং তাদের জন্য গাড়ি রিজার্ভ করা, তাদের যে অনুষ্ঠান লোক গাড়ি রিজার্ভ, সরকারের সমস্ত সুযোগ সুবিধা ইউজ করে প্রকৃতপক্ষে এটা কিংস পার্টি। এবং আপনার মনে আছে ক্লিন্টন ফাউন্ডেশন মিটকে তো ওদের মাহফুজ এখনো ক্ষমতাসীন, মাহফুজকে বলেছিলেন যে এদের কি মাস্টার মাইন্ড, তো ফলে এই মাস্টার মাইন্ডটা তো তার আশেপাশে আছে, এরাই ওই রাজনৈতিক দল কয়েকজন চলে গেছে, বাকিরা আছে, দেখা যাক এদের প্রভাব কতদিন আছে। এবং মানে ছিনতাই, রাহাজানি, সাধারণ রাস্তায় ছোটখাটো আইন, এগুলো সব আওয়ামী লীগ করছে, লোকে হাসবে, অনেক পয়সা ছাগলও আসবে, এই সমস্ত অদ্ভুত কথা, বড় বড় অনেক চক্রান্ত তারা করতে পারে। এই ছিনতাই, রাহাজানি, বাসায় ডাকাতি, ধর্ষণ, বাসে, এগুলো নিজেদের দায় এড়ানোর একটা বিষয়, যে যখনই আর যদি আওয়ামী লীগ করেও আপনার হাতে তো সরকার আছে, আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না, সেই কথাটা জনগণ বলতেই পারে কিংবা বলা শুরু করছে এর মধ্যে। তবে আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে গণপরিষদ নির্বাচন সেটি আগে হচ্ছে নাকি সংসদ নির্বাচন আগে হচ্ছে, ডিসেম্বরে কোনটা হচ্ছে শুভঙ্করের একটা ফাঁকি থেকে যাচ্ছে। ডিসেম্বর বেশ সময় আছে, কিন্তু আমাদের হাতে সময় নেই, একেবারে এই শেষ মুহূর্তে আছি আমরা। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করা ছাড়া আর বিকল্প নেই। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল আবারও দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।